সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে ভারতে পালিয়ে গেছেন জানা নেই র্যাবের। ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কথা অস্বীকার। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পক্ষে আব্দুল মঈদ চৌধুরী ৩৫ বছর করার আশ্বাসে সন্তুষ্ট আন্দোলনের সমন্বয়কারী। দাবি আদায়ে আশুলিয়ায় আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। অসন্তোষের স্থায়ী সমাধানে কাজ করছে সরকার। এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালো ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় ভীত নেতানিয়াহুর মন্ত্রিপরিষদ লুকালো বাংকারে, করা প্রতিশোধের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে ভারতে পালিয়ে গেছেন তা জানা নেই র্যাবের। সংস্থার মুখপাত্র মুনিম ফেরদৌস এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কথাও অস্বীকার করেন তিনি। দুর্গাপূজা ঘিরে উস্কানি থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব প্রস্তুত বলেও জানান মুনিম ফেরদৌস। কাজী এহসান বিন দিদারের প্রতিবেদন। ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন। দেশের একটি গণমাধ্যমে এই সংবাদ প্রচারের পর বিষয়টি নিয়ে র্যাবের ভূমিকা জানতে চাওয়া হয়। জবাবে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস বলেন, তার পলায়নে র্যাবের কোনো উদাসীনতা বা গাফিলতি ছিল না। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। বলেন, আন্দোলনের সময় গুলি বর্ষণকারী ও হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই, বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার তদন্ত বেগবান করতে সংশ্লিষ্টরা ব্যবস্থা নিচ্ছেন। এক্ষেত্রে র্যাব যে কোনো সহায়তা করতে প্রস্তুত, জানান মুনিম ফেরদৌস। তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই সেটা এটা করেছে। নানা ইস্যুবহুল প্রেস কনফারেন্সে তিনি আরও জানান, আসন্ন দুর্গাপূজায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সারা বাংলাদেশে প্রায় ৩১,৪৬১টি পূজা মণ্ডপ রয়েছে। তো প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবা উদ্দিন আহমেদকে আটক করেছে ডিবি। এছাড়া খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ফুটবলার সালাম মুর্শিদি, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও রংপুর মহানগর সাবেক আওয়ামী লীগ সহ সভাপতি নবীউল্লাহ পান্নাকেও আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। একই রাতে সাবেক ক্রীড়া সচিব মেজবা, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদিকেও আটক করা হয়। আটক প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। এদিকে নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। একরামুল করিম সহ ৫৩ জনের বিরুদ্ধে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অভিযোগ রয়েছে, ৪ বারের এমপি একরামুল গত ১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। কাগজে কলমে ৩২ কোটি টাকার সম্পদের কথা বললেও তার সম্পদ শত কোটি টাকার উপরে। অন্যদিকে খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আব্দুস সালাম মুর্শেদি জাতীয় দলের সাবেক ফুটবলার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানার দুই বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে দুই মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম। শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পাশাপাশি প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান দলটির নেতারা। তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করার সমালোচনাও করেন তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। দেশের সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দাবি করেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করার। বিএনপি গণমানুষের দল উল্লেখ করে তিনি আরও বলেন, স্বৈরাচারীর দোসরদের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আসেন জনগণের মুখোমুখি হন। সরকারকে বলবো, সবাইকে ফেরত নিন, আগামী দিনে আইনের আওতায় নেন, সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন, আর বিএনপির গত 16 বছর আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু সহ আমাদের যে সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে চায়। আশুলিয়ায় কেন অশান্তি, এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ, এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ, তাদের প্রেতাত্মারা এখনো আছে। এই আজকে একটি পত্রিকায় আমি দেখেছি একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে, এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা এখনো কেন প্রত্যাহার করা হচ্ছে না, সে প্রশ্নও তুলেন বিএনপির এই নেতা। আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা আছে বলে মনে করেন এই দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আন্দোলনকারীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ জানান, চাকরির বয়সসীমা 35 করার বিষয়ে আশ্বস্ত করেছেন কমিটির আহ্বায়ক। শামীউজ্জামান চৌধুরীর প্রতিবেদন। চাকুরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে গত 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। দাবি খতিয়ে দেখতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজ শুরুর দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক করেন চাকুরিতে বয়সসীমা 35 প্রত্যাশীর 8 সমন্বয়ক। বৈঠক শেষে সমন্বয়করা বলেন, বাস্তবসম্মত দাবি মেনে নেওয়ার বিষয়ে কমিটির কাছ থেকে আশ্বাস মিলেছে। চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35, শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আজকে আমরা স্যারের মিটিং কল টাইম অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য
একটি প্রতিবেদন প্রকাশ করবেন। কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। তবে বয়সসীমা কত হবে সেটি আরও পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। এটা নিয়ে আলাপ আলোচনা করবো, আমরা আরো ভালো করে দেখব, দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ থামছেই না। আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন উত্তরাঞ্চলের যাত্রীরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এদিকে স্থায়ী সমাধানের কাজ চলছে উল্লেখ করে শ্রম সচিব জানান, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে শ্রমিকদের অবরোধে নবীনগর চন্দ্রা, আব্দুল্লাহপুর ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গের যাত্রীরা। পরিবহন শ্রমিকদের বহুত কষ্ট হচ্ছে, আর বিশেষ করে যারা পরিবহন শ্রমিকের যে যাত্রী যারা আছে, আমরা এটার সমাধান চাই। আমাদের তো অনেক দূরপাল্লার গাড়ি আছে, এখানে যাইতে পারতেছে না, জরুরি কাজ আছে, কাজগুলো সমাধান হচ্ছে না। সারা রাত্র এখানে কাটাইছি এবং আজকে সারাদিন হাফ বেলা চলতেছে। একই সময়ে গাজীপুর বাইপাস এলাকায় চাকরির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে চাকরি প্রত্যাশীরাও। মালিক ধরা পড়েছে, মালিকরা আনার লেগে রাস্তাটা ছেড়ে দিতে হবে, রাস্তাটা ক্লিয়ার করে দিলে মালিকরা অফিসে আনবে, আর্মিরা ততক্ষণ আমাদের সাথে থাকবে। সেনাবাহিনী আমাদের আশ্বাস দিচ্ছে, মালিকের গ্রেপ্তার করছে। এদিকে শ্রমিক অসন্তোষের স্থায়ী সমাধানে সরকার কাজ করছে উল্লেখ করে শ্রম সচিব জানান, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। যেগুলো আছে সেগুলো প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। এ সময় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান সরকারের এই আমলা। সেখানেও আমরা সিরিজ অফ বিতর্কের আয়োজন করেছি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ ভোর ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মহালয়া। চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। মূলত এদিন থেকে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু। আরও জানাচ্ছেন মুদাসের আলী। হিন্দু পুরাণ মতে অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। পুরাণ অনুযায়ী মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবতাদের দেয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন তিনি। এ কারণেই শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। সনাতনীরা বিশ্বাস করেন এদিনে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবীর আগমনকে আমন্ত্রণ জানান ভক্তরা। এদিন থেকেই শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। মহালয়া মানে পূজার জন্য আর ৬ দিনের প্রতীক্ষা। এবার দেবী আসছেন দোলায় চড়ে এবং বিদায় নেবেন ঘটকে। আশাটা এবার দোলায় গমন করবেন ঘটকে। এ দুটি আমাদের নিয়ম অনুযায়ী ভালো না, অনেকটাই পৃথিবীর জন্য খারাপ। তার কাছে চাও একটাই, আমাদের দেশে যেন শান্তি ফিরে আসুক। আমাদের অসাম্প্রদায়িক চেতনার বা বাংলাদেশকে গড়বার প্রত্যয় আমরা দেবী দুর্গাকে আহ্বান জানাচ্ছি। পূজাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা থাকায় স্বস্তি রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। যদিও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগও জানান তারা। প্রশাসন ব্যবস্থার সকলের সহযোগিতা পাচ্ছি আমরা এবং আমরা আনন্দিত চিত্তে আমরা অনুষ্ঠান মনে হয় অন্যান্য বছর চেয়ে এবছর বেশি আনন্দ হবে। আমরা মন্দিরে মন্দিরে পূজা করতে পারছি, সেইভাবে যেন আজীবন করে যেতে পারি।
9 অক্টোবর থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এরপর সপ্তমী এবং পঞ্জিকা অনুযায়ী অষ্টমী ও নবমী হবে 11ই অক্টোবর, আর 12ই অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে নারীর প্রজনন ও স্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়েছে। মাত্রা অতিরিক্ত লোনা পানি ব্যবহারে বাড়ছে চর্মসহ মেয়েলি রোগ। সুপেয় পানির যোগান বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে জানায় উপকূলবাসী। আর স্থানীয় জনপ্রতিনিধি বলেন, দীর্ঘদিনের এ সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। সাতক্ষীরা থেকে ফিরে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। শ্যামনগরের বুড়িগোয়ালিনী, ফিংড়ি সহ সাতক্ষীরার বিভিন্ন উপকূলে প্রায় 4 লাখ মানুষের বসবাস। বিশালে জনগোষ্ঠীর সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানি। উপকূল ঘেঁষা হওয়ায় এখানকার পানিতে লবণের মাত্রা বেশি, ফলে গৃহস্থলী, কৃষিকাজ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে লোনা পানি ভরসা। সমস্যাটা হচ্ছে লবণাক্ত পানি ব্যবহারে পানিবাহিত এবং চর্মরোগের সংক্রমণ বেড়ে যাচ্ছে। বিশেষ করে মেয়েলি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুঃসহ সময় পার করতে হচ্ছে এই জনপদের নারীদের। জরায়ু সংক্রান্ত রোগে ভুগছেন বেশিরভাগ নারী। প্রত্যেক মাসে হলে হয় না, যন্ত্রণা করে, আবার পেশাবের সমস্যা হয়। এই সমস্যার কারণে আমরা হচ্ছে অনেকেই জাতীয় ঔষধ ব্যবহার করি। এগুলো ডাক্তারের ক্ষেত্রে বিল ঔষধ ব্যবহার করি। এই কারণে আমরা হচ্ছে শারীরিকভাবে ঝুঁকির দিকে পড়ি। পানির কারণে আমাদের ডায়রিয়া হয়, কলেরা হয়, গায়ে ফুসফুড়ি বের হয়, মাসিকের সমস্যা হয়, আর মনে করেন দিকে দিকে জ্বর হয়। এর জন্য আমাদের বাচ্চাগুলো মানে প্রতিবন্ধী হচ্ছে, বিকলাঙ্গ। আমরা কি করে বাঁচবো আমরা জানি না। আমরা হচ্ছে কি ভালো পানি চাই। কয়েক দশক ধরে উপকূলীয় এলাকায় পানিতে লবণাক্ততা বেড়েই চলছে। সংকট সমাধানে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হলেও সুযোগ মিলছে না। রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের জন্য 13টি 3000 লিটারের পানির ড্রাম এবং হচ্ছে 5টি 5000 লিটারের পানির প্ল্যান্ট আমরা রেডি করেছি। ট্যাঙ্কি না থাকার কারণে বা রিজার্ভ না থাকার সুযোগ না থাকার কারণে তাদের প্রায় 3 থেকে 5 কিলোমিটার দূরে যে পানি সংগ্রহ করতে হতো। সুপেয় পানি সংকট সমাধানে বছর 3 সময় চাইলেন 9 নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম। সুপেয় খাওয়ার পানির যে অভাব সেটি পূরণ করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে গেলেও এটা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। তবে আমরা আশা করি সরকারি এবং বেসরকারি সহযোগিতা পেলে আগামী হয়তো 2-3 বছরের ভিতরে বিষয়টা আমরা একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারব। সংকট সমাধানে জরুরি ভিত্তিতে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ। শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে খাগড়াছড়ি জেলা সদর ও পৌর এলাকা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতির কারণে সকাল থেকে সড়কে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করেনি। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এর আগে গতকাল শহরের পানখাইয়াপাড়া সড়ক ও মহাজনপাড়ায় কমপক্ষে 20টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়, যেগুলোর বেশিরভাগের মালিক পাহাড়িরা। খেলার খবর, বাংলাদেশ উশু ফেডারেশনে গেল 6 আগস্ট লুটপাটে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে বর্তমান কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ওই ঘটনার পুরো চিত্র প্রদর্শন করা হয়। উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, চীন থেকে পাওয়া বিভিন্ন ক্রীড়া অনুদান চুরি করা হয়। 2010 সালে নারী কেলেঙ্কারির দায়ে বহিষ্কৃত উশু ফেডারেশনের সদস্য দিলদার হোসেন দিলু সহ চায়না মেম্বারের সাবেক পিয়ন মেজবা উদ্দিন লুটপাটে জড়িত। এ নিয়ে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে। গত 6 আগস্ট 2024 তারিখ দিনে দুপুরে বাংলাদেশ উশু ফেডারেশনের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে অফিস কক্ষেও ভাঙচুর করে নগদ অর্থ, গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সামগ্রী ও প্রশিক্ষণ সরঞ্জাম, ফেডারেশনের বিল ভাউচার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ক্রিকেট, আরও একবার পাকিস্তান দলের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম। 1 বছরের মধ্যে দুবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন এই ক্রিকেটার।
ওয়ানডে ও টি-20 নেতৃত্ব দেবেন না এই পাকিস্তানি সুপারস্টার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। বলেন, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বাবরকে 3 ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল পিসিবি। যদিও বাবর নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এরপর টেস্টে শান মাসুদ ও টি-20তে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করে পিসিবি। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে ভারতে পালিয়ে গেছেন জানান এই র্যাবের। ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়ার কথা অস্বীকার। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর পক্ষে আব্দুল মুঈদ চৌধুরী। 35 বছরকার আশ্বাসে সন্তুষ্ট আন্দোলনের সমন্বয়কারীরা। দাবি আদায়ে আশুলিয়ায় আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। অসন্তোষের স্থায়ী সমাধানে কাজ করছে সরকার। এবং ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালো ইরান। ক্ষেপণাস্ত্র হামলায় ভীত নেতানিয়াহুর মন্ত্রিপরিষদ লুকালো বাংকারে, করা প্রতিশোধের হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।